আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গণিত বই, সাধারণ গণিত বই, নবম দশম শ্রেণী। এটা 2026 শিক্ষাবর্ষের, ঠিক আছে? 2026 শিক্ষাবর্ষের, অর্থাৎ যারা 2028 সালে এসএসসি পরীক্ষা দিবে, 2028 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের বই হচ্ছে এটা, তাদের বই হচ্ছে এটা। তো তোমরা যারা 2028 সালে এসএসসি দিবা তারা এখন ক্লাস 9-এ আছো। যারা 2027 সালে এসএসসি দিবা তারা ক্লাস 10-এ আছো। তোমাদের মধ্যে, বাংলাদেশের সকল শিক্ষার্থীর মধ্যে যারা গণিতে ভয় পাও, তাদের ভয় পাওয়ার একটা মূল কারণ হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, বহু নির্বাচনী প্রশ্ন, এমসিকিউ। আমি এই ভিডিওতে এমসিকিউতে ভালো, খুব ভালো এবং চমৎকার কিভাবে করবা এটা আমি বলবো। আমি এই ভিডিওতে লিখিত অর্থাৎ সৃজনশীল এবং সংক্ষিপ্ত নিয়ে কোনো কথা বলবো না। আমি এই ভিডিওতে মূলত কথা বলবো এমসিকিউ নিয়ে। যদি কোনো একটা জায়গায় একান্ত প্রয়োজনে লিখিত বিষয়টা টেনে আনা প্রয়োজন হয় তাহলে আনবো, কিন্তু না হলে আনবো না। আসো, আমি ভালো, খুব ভালো, চমৎকার তিনটে ক্যাটাগরিতে ভাগ করলাম। ভালো বলতে আমি বুঝাচ্ছি 70% নাম্বার, ধরো 30-এ 21 পাইছো, 21, 22, 23 এটা আমি ভালো ধরলাম। 24, 25 আমি ধরলাম 80% নাম্বার, খুব ভালো, খুব ভালো। আর চমৎকার ধরলাম 25-এর বেশি পেলে সেটাকে চমৎকার ধরলাম। তো আসো শুরু করা যাক। যদি তুমি চমৎকার কিছু করতে চাও, চমৎকার কিছু করতে চাও, তাহলে ভাইয়া তোমাকে, তোমাদের পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। 27 সালও পূর্ণাঙ্গ, 28 সালও পূর্ণাঙ্গ। তোমাকে পুরা বইটা পড়ে ফেলতে হবে। তুমি কোথাও মিস দিতে পারবা না, ঠিক আছে? আর যদি তুমি বলো যে কি আমি খুব ভালো করব, তাহলেও তোমাকে পুরা বইটা পড়ে ফেলতে হবে। ইভেন কি ভালো করলেও পুরা বইটা পড়তে হবে। কিন্তু তুমি যদি বলো যে ভাই আমি 21 থেকে 22 নাম্বার পাইলেই খুশি, আমার বেশি কিছু দরকার নাই, আমি ভালো, খুব ভালো, চমৎকার সবার জন্যই বলবো পুরা বইটা ভালো করে পড়বা, পুরা বইটা ভালো করে পড়বা। যারা 21, 22, 23 এতটুকুর মধ্যে সন্তুষ্ট, তারা হয়তো কিছু চ্যাপ্টার বাদ দিয়ে পড়লেও পড়তে পারো, তারা হয়তো কিছু চ্যাপ্টার বাদ দিয়ে পড়লেও পড়তে পারো। ওইখান থেকে যদি 2-3টা এমসিকিউ মিস হয় তাহলে সমস্যা নাই, অথবা 4-5টা এমসিকিউ মিসে কোনো সমস্যা নেই। ধরো কেউ যদি বলে আমার 21, আমার 20 প্লাস পাইলেই হবে, 21 পাইলেও খুশি, 22 পাইলেও খুশি, ভাই আমার 25-এ বেশি নাম্বার দরকার নেই, 23-24, 25ও দরকার নেই, আমি 21, 22, 23 পাইলে খুশি। তাহলে তুমি 2-1টা অধ্যায়, 3-4টা অধ্যায় বাদ দিয়ে পড়তে পারো। আমি এভাবে এখন অনেকে বলবো যে স্যার আপনি কি, অথবা ভাইয়া আপনি কি আমাদেরকে উপহাস করতেছেন? না 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 না, মোটেই উপহাস না। তুমি 2-3টা অধ্যায় বাদ দিলেও তুমি কি পাবা? 21, 22 পাবা। 2-3টা অধ্যায় বাদ দিলে 21, 22 পাবা, এমনকি তুমি 23-24 পেয়ে যেতে পারো। অর্থাৎ খুব ভালো 24-25 পাইতে পারো, 1-2টা অধ্যায় বাদ দিলে। কিন্তু চমৎকার রেজাল্ট করার জন্য তোমাকে পুরা বইটা পড়তে হবে। চমৎকার রেজাল্ট করার জন্য তোমাকে পুরা বইটাই পড়তে হবে। তাই প্রথমেই বলে দিই, যদি তুমি জাস্ট 20, 21 থেকে 23 এর মধ্যে সন্তুষ্ট থাকো, তুমি 2-3টা অধ্যায় বাদ দিয়ে দিতে পারো, অনায়াসে বাদ দিতে পারো। তুমি যদি 24 থেকে 25 এ সন্তুষ্ট থাকো, তাহলেও হয়তো তুমি 2-1টা অধ্যায় বাদ দিতে পারবা। কিন্তু তুমি যদি 25 প্লাস পেতে চাও, চমৎকার করতে চাও, তোমাকে পুরা বইটা পড়তে হবে। এবার আসো কিভাবে পড়বো। প্রথমেই বলি, যে অধ্যায়গুলো থেকে খুব বেশি এমসিকিউ আসার সম্ভাবনা আছে এবং যে অধ্যায়গুলো খুব ভালো, খুব ভালো, খুব ভালোভাবে দেখতে হবে, সেগুলো হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে যদি আমি বলি, অধ্যায় 1 বাস্তব সংখ্যা যে অধ্যায়টা আছে এখান থেকে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, পৌনঃপুনিক সংখ্যা খুব ভালো করে দেখবা। অধ্যায় 2 সেট ও ফাংশন, এই অধ্যায়টা খুব ভালো করে দেখবা, খুব ভালো করে দেখবা। ফাংশন দিয়ে একটা এমসিকিউ আসতে পারে, আর সেটের মধ্যে সেট থেকে একটা এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? আসতে পারে না, আসবে। আসতে পারে ভুল বলতেছি আমি। অধ্যায় ৩, অধ্যায় ৩ তো একদম বাধ্যতামূলক। অধ্যায় ৩ এ বর্গ এবং ঘন সংক্রান্ত সূত্রাবলী, অনুসিদ্ধান্ত, এগুলো যদি তোমার নখদর্পণে থাকে তাহলে তুমি কি? তুমি ভালো করবা। আর পাশাপাশি উৎপাদকের বিশ্লেষণ। ধরো একটা প্রশ্ন দিয়ে বলবে, এটার একটা উৎপাদক হচ্ছে কোনটা? অথবা এটার উৎপাদক বিশ্লেষণ কোনটা? এমসিকিউ দিতে পারে। তারপর হচ্ছে অধ্যায় ৪ সূচক ও লগারিদম। সূচক ও লগারিদমটা খুব ভালো করে পড়বা, খুব ভালো করে পড়বা। বীজগণিত বলতেছি।
তারপর হচ্ছে অধ্যায় ১১ অনুপাত সমানুপাত খুব ভালো করে পড়বা। ক্রমিক সমানুপাত এগুলো ভালো করে পড়বা। লসাগু গসাগু দেওয়া থাকে ওগুলো ভালো করে পড়বা। এগুলো খুব ভালো করে দেখবা। লাভ ক্ষতিও থাকে ওইখানে। খুব ভালো করে দেখবা। অধ্যায় ১৩ সমান্তর ধারা, গুণোত্তর ধারা এগুলোও খুব ভালো করে দেখবা। জ্যামিতি, জ্যামিতির জন্য অধ্যায় ৭, অধ্যায় ৮ ত্রিভুজ এবং বৃত্ত। ত্রিভুজ এবং বৃত্ত, তারপরে চতুর্ভুজ। যেমন বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের কোণগুলা অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, তারপর ত্রিভুজের অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, তারপর বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ একই কথা। এইটা তারপরে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য যদিও তোমার এটা অধ্যায় ১৫ তে। যদিও এটা অধ্যায় ১৫ তে, কিন্তু পিথাগোরাসের উপপাদ্য তুমি কি করতে পারবা না। চাইলেও বাদ দিতে পারবা না। কেন? পিথাগোরাসের উপপাদ্য অধ্যায় ৭ এর সাথেও রিলেটেড, অধ্যায় ৮ এর সাথেও রিলেটেড। যদি এটা অধ্যায় ১৫ তে, তুমি এটা বাদ দিতে পারবা না। ঠিক আছে? তুমি যদি জ্যামিতিতে তুমি জাস্ট কয়েকটা কথা মনে রাখো, আমি কয়েকটা কথা তুমি মনে রাখো। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে? ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার পিথাগোরাস। তাও কোন তথ্য দেওয়া থাকলে সমকোণী ত্রিভুজ আঁকা যায়। তারপর বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ। বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ, তারপর অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত। এই জিনিসগুলো যদি তুমি খুব ভালোভাবে জানো, জ্যামিতিতে ভালো নাম্বার উঠানো তোমার জন্য কোনো ব্যাপারে না। কোনো ব্যাপারে না। এই জিনিসগুলো তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। খুব ভালোভাবে জানতে হবে। টু বি অনেস্ট। তারপর ত্রিভুজ আঁকার জন্য কয়টি উপাত্ত প্রয়োজন? চতুর্ভুজ আঁকার জন্য কয়টি উপাত্ত প্রয়োজন? সামান্তরিকের জন্য কি শর্ত প্রয়োজন? তারপর বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, পরিধি এগুলো তোমার জানা লাগবে। এগুলো খুব ভালো করে জানা লাগবে। তুমি জাস্ট অধ্যায় ৭ আর অধ্যায় ৮ টা নখদর্পণে আয়ত্ত করে ফেলো। এর সাথে পিথাগোরাসের উপপাদ্য। এর সাথে পিথাগোরাসের উপপাদ্য। তোমাকে আমি বারবার বলতেছি তুমি পিথাগোরাসের উপপাদ্য বাদ দিতে পারবা না। এমনকি পিথাগোরাসের উপপাদ্য বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ, তারপর ত্রিভুজ, কেন্দ্রস্থ কোণ, বহিস্থ কোণ, সমকোণী ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। কোন তথ্য দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা যায়। এগুলো যদি তুমি জানো, তুমি সিংহভাগ জ্যামিতি থেকে এমসিকিউ এভাবে সমাধান করতে পারবা। তারপর আসো ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান। ত্রিকোণমিতি, পরিমিতির মধ্যে তোমার এই যে বেসিক সূত্রগুলা, বিভিন্ন অনুপাতগুলা, সম্পর্কগুলা, বিভিন্ন কোণের মানগুলা, ঠিক আছে? এগুলো তোমাকে জানতে হবে। পরিমিতির মধ্যে তোমার বৃত্ত, সামান্তরিক, তারপর বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, এগুলোর ক্ষেত্রফল, তারপর এগুলো তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। এগুলো তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। আর পরিসংখ্যানের মধ্যে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মধ্যক শ্রেণীর উচ্চসীমা, মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যবিন্দু, একইভাবে প্রচুরক শ্রেণীর মধ্যসীমা, প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যবিন্দু, প্রচুরক শ্রেণী পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দু, প্রচুরক শ্রেণী, গড় মধ্যক প্রচুরক, এগুলো তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। খুব ভালোভাবে জানতে হবে। তো তোমাকে আমি যেগুলো বললাম, তুমি যদি চমৎকার রেজাল্ট করতে চাও, তোমাকে তো পুরা বইটাই পড়তে হবে। পুরা বইটাই পড়তে হবে। আমি যেগুলো বললাম, এগুলো যদি তুমি পড়ো, একটা কথা বলি, প্রত্যেকটা অধ্যায়ের সূত্র অনুসিদ্ধান্তগুলো মনে রাখবা। তুমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে বেসিক থেকে একদম ৩০ টা এমসিকিউর মধ্যে ১০ থেকে ১২টা আছে একেবারেই বেসিক লেভেলের। একেবারেই বেসিক লেভেলের। তোমাকে যদি বলে ত্রিভুজ আঁকার জন্য কয়টি শর্ত প্রয়োজন? এটা কি বেসিক লেভেলের না? চতুর্ভুজ আঁকার জন্য কয়টি শর্ত প্রয়োজন? এটা কি বেসিক লেভেলের না? তোমাকে যদি বর্গ, ঘন এগুলোর সূত্র আর অনুসিদ্ধান্ত যে প্রশ্ন, যেটা কি বেসিক লেভেলের না? তোমাকে যদি বলে যে কোনটি মূলদ, কোনটি অমূলদ সংখ্যা, এটা কি বেসিক লেভেলের না? বেসিক লেভেলের জানলেই, বেসিকটা ক্লিয়ার থাকলে তুমি ১০ থেকে ১২ ইজিলি পাবা। এখন তুমি যদি বেসিক ক্লিয়ার করার ক্ষেত্রে তুমি যদি বলো যে আমি ৪-৫ টা অধ্যায় পারি, বাকিগুলো পড়ি না, তাহলে তোমার কি বলবো? আমাদের বেশিরভাগ শিক্ষার্থী বন্ধুরা, আমাকে ক্ষমা করবো আমি এভাবে বলতে চাই না, তারা বেসিকটাই ভালোভাবে ক্লিয়ার করে না। ইভেন কি তারা বেছে যে কয়েকটা অধ্যায় পড়ে, ওই একটা অধ্যায়েরও বেসিক অনেক সময় ভালোভাবে ক্লিয়ার করে না। সবাই একরকম না।
যারা খারাপ করে তাদের কথা বলতেছি। ভাই তুমি খারাপ বলতে কি বুঝাচ্ছ? যদি তুমি মনে করো যে ফেল করাটাই তাহলে শুধু খারাপ, তাহলে তুমি বোকার স্বর্গে আছো। শুধুমাত্র ফেল করাটা খারাপ না ভাই। মনে করো তোমার অন্য সব সাবজেক্টের রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো। ভালো মনে করো 70+ নাম্বার আছে। ভালো, খারাপ না ভালো। কিন্তু তুমি ম্যাথে পাইলা 50, তোমার রেজাল্টটা ডাউন করতেছে না? তুমি মনে করো একটা এমসিকিউর কারণে যদি তোমার গণিতে ১০০ র মধ্যে 70 ও না আসে, এমনি কোনো জায়গায় 60 ও না আসে, এটা কি খারাপ না? খারাপ বলতে কি তুমি কি বোঝাচ্ছ? শুধু ফেল করা? হ্যাঁ, ফেল করাও খারাপ। আরেকটা খারাপ আছে। সেটা কি? তোমার আশানুরূপ রেজাল্টটা না হওয়া। তোমার আশানুরূপ রেজাল্টটা না হওয়া। আরেকটা খারাপ আছে। সেটা কি জানো? তোমার সব সাবজেক্টের নাম্বার একরকম, আরেকটা নাম্বার তুলনামূলক অনেক কম। এটা আরেক ধরনের খারাপ। তাই খারাপ বলতে শুধু ফেল বুঝিও না। তুমি পাস করলেই তুমি ভালো রেজাল্ট করে ফেলছো, বিষয়টা তা না। অনেক সময় তোমার গণিতের কারণে অনেকের নাম্বার ডাউন হয়। গণিত, ইংলিশ এগুলোর কারণে নাম্বার ডাউন হয়। আমার এই ভিডিওর আলোচনা বেশি ইংলিশ নয়, এটা নিয়ে আমি আসবো না। কথাই বলব না এই ভিডিওতে। তাই গণিতে খুব ভালো চমৎকার করার জন্য যেই, যেই টপিক গুলো নিয়ে বললাম, এই টপিক গুলো খুব ভালোভাবে পড়বা। ১ম এই বলি, পুরা বইটা ভালোভাবে পড়লে আলহামদুলিল্লাহ। তবে কয়েকটা অধ্যায় চাইলেও বাদ দিতে পারো। তবে বাদ দেওয়ার ক্ষেত্রে সাবধান। আমি যে অধ্যায়গুলো বলছি এগুলো বাদ দিতেই পারবা না। দিতেই পারবা না। তারপর হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক মনে রাখবা। প্রত্যেকটা অধ্যায়ের সূত্র, অনুসিদ্ধান্ত, অনুপাত, যেসব অধ্যায়ে অনুপাত আছে ত্রিকোণমিতি, পরিমিতি। অনুপাতের সম্পর্ক, কোণগুলোর মান সেগুলো মনে রাখবা। প্রত্যেকটা অধ্যায়ের বেসিক তোমাকে ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে? আর চমৎকার করতে চাইলে লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে বেশি প্র্যাকটিস, বেশি প্র্যাকটিস। মেইন বই থেকে প্র্যাকটিস করার পরে অতিরিক্ত প্র্যাকটিসের জন্য তুমি গাইডে যাবা। গাইড শেষ, টেস্ট পেপারে যাবা। অথবা গাইডে না গিয়ে ডাইরেক্ট টেস্ট পেপারে যেতে পারো। বেশি প্র্যাকটিস করবা। বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। বেশি প্র্যাকটিস করলে অনেক সময় অনেক প্রিপারেশন এমনিতেই ভালো হয়ে যায় শুধুমাত্র প্র্যাকটিসের কারণে। কারণ তুমি যখন প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করা মানে কি? তুমি চেষ্টা করতেছো। আর চেষ্টা করলে রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই বেশি প্র্যাকটিস করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।